মাধব ও গোপাল দুই বন্ধু গরুর গাড়িতে চড়ে অনেক বছর পরে বন্ধুর বাড়িতে যাচ্ছিল। বেরোতে বেরোতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সন্ধ্যার সময় আকাশে কালো মেঘ ঢেকে গিয়েছিল, আর গরুগুলো ধীরে ধীরে আপন মনে যাচ্ছিল, যেন ওদের কোনো তাড়াই নেই। আরে মাধব, এই গরুগুলোকে দেখ, আজ খুবই অলস দেখাচ্ছে। এদের যাওয়া দেখে মনে হচ্ছে যেন কোনো রাজার রথ যাচ্ছে। আর এইভাবে গেলে তো অর্ধেক রাত হয়ে যাবে সুরেশের বাড়ি যেতে। হ্যাঁ ভাই, আমিও এটাই ভাবছি। তারপর আবার মাথার উপরে কালো মেঘ ঢেকে গেছে, পুরো কালো হয়ে গেছে। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। আর যদি বৃষ্টি আসে, আমরা এখানে আটকে যাই, তাহলে এখানেই থাকতে হবে। হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো। গাছের পাতাগুলো খস খস শব্দ হতে থাকলো, আর গরুগুলো আস্তে আস্তে চলতে থাকলো। আরে বন্ধু, মনে হচ্ছে পরিবেশও আমাদের বিরুদ্ধে চলে গেছে। হাওয়াও জোরে হচ্ছে, আর গরুগুলোও অসাধারণ আচরণ করছে, যেন কোনো খারাপ সংকেত বুঝিয়ে দিচ্ছে। ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। দুজনে গুটিসুটি দিয়ে গরুর গাড়িতেই বসে রইল, আর এদিকে ওদিকে তাকাতে থাকলো, কোনো নিরাপদ আশ্রয় পাওয়ার আশায়। আরে মাধব, দেখ, ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো গ্রাম বা রাস্তার ধারে ধাবা। চল চল, ওই দিকেই চল, গাড়িটা আলোর দিকেই নিয়ে চল। যদি কোনো আশ্রয় পাওয়া যায়। ও গরুর গাড়িটিকে আলোর দিকে নিয়ে চলল। রাস্তাটি ছিল মাটির, আর বর্ষার জন্য খুব কাদা হয়ে গিয়েছিল। গরুগুলো খুব মুশকিলভাবেই হেঁটে যাচ্ছিল। আরে এই রাস্তা তো খুবই অদ্ভুত। এমন মনে হচ্ছে যেন কয়েক বছর কেউ যায়নি। রাস্তার ধারের ঘাস ঝোপগুলো খুব বড় হয়ে গেছে, যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু যেতে তো হবেই, আর পেছনে ঘুরেও তো যেতে পারবো না। আলোর দিশা ধরে বেশ অনেক সময় পরে তারা একটা গ্রামে পৌঁছালো। গ্রামটা ছিল খুবই ছোট, কিন্তু ভীষণ পরিষ্কার। কিছু ঘর থেকে আলো বেরোচ্ছিল, আর ধোঁয়াও উঠছিল। গ্রামে ঢুকতেই একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে দেখা হলো, যে তার ঘরের সামনে উঠোনে বসেছিল, আর তার হাতে ছিল একটা হ্যারিকেন। নমস্কার দাদু, আমরা বর্ষার হাত থেকে রক্ষা পেতে এখানে এলাম। রাস্তাটাও হারিয়ে ফেলেছি, আর খুব রাতও হয়ে গেছে। এখানে কোনো থাকার জায়গা হবে? যদি একটু আশ্রয় পেতাম তাহলে অনেক ভালো হতো। বয়স্ক মানুষটি ওদের দেখতে থাকলো, আর হালকা হেসে বলল, আরে আরে বাবু, অবশ্যই থাকার জায়গা হবে। অতিথি তো ভগবানের সমান। আমাদের এখানে অতিথিকে খুব সম্মান করা হয়। আমরা তো নতুন অতিথির অপেক্ষায় থাকি। চলে এসো, ভিতরে এসো। তোমাদের গরুগুলোর জন্য পিছনে গোয়াল আছে, ওরাও আরামে থাকতে পারবে। বৃদ্ধ মানুষটির কথার মধ্যে একটা অদ্ভুত রহস্য ছিল। সে তাদের ঘরের ভেতরের দিকে নিয়ে গেল। ঘরটা ছিল খুব পুরনো, কিন্তু ভীষণ পরিষ্কার, আর দেওয়ালগুলো ছিল মাটির। দেওয়ালে তেলের বাতি জ্বলছিল, যেটা পুরো ঘরে একটা রহস্য ছড়িয়ে রেখেছিল। আচ্ছা দাদু, আপনাদের এখানে কি বিদ্যুৎ নেই? বাবু, আমাদের গ্রামে এখানে সব পুরনো আদব কায়দা। এখানে বিদ্যুৎ কোনোদিনও আসেনি। আমরা এখানে মাটির প্রদীপ, তেল আর কাঠ দিয়ে আমাদের কাজ চালাই, যেমন আমাদের পূর্বপুরুষরা চালাতো। নতুন জিনিসের আমাদের কোনো প্রয়োজন নেই। বৃদ্ধ দাদুর কথা শুনে গোপাল আর মাধব আশ্চর্য হয়ে গেল। এখনকার সময় প্রত্যেক বাড়িতেই বিদ্যুৎ গেছে, কিন্তু এই গ্রামে এখনো ছিল সেই পুরনো ব্যবস্থা। পুরো ঘরটা ছিল রহস্যময়ে ঘেরা। ফার্নিচারগুলো ছিল অনেক পুরনো, আর দেওয়ালে লাগানো ছবিগুলো ছিল অনেক আগের।
ঠিক তখনই দাদুর স্ত্রী ভেতরে এলো। তিনিও ছিল অনেক বয়স্ক। পরনের শাড়িটা ছিল অনেক পুরনো যুগের। নতুনত্বের কোনো ছোঁয়াই ছিল না। আরে, অতিথি এসেছে, বাহ, খুব ভালো হয়েছে। অনেক দিন পরে কোনো অতিথি এলো, না হলে আজকাল তো কোনো অতিথি আসেই না এইদিকে। আমি এখনই খাবার বানিয়ে আনছি। আরে ঠাকুমা, আপনাকে চিন্তা করতে হবে না, আমাদের বেশি খিদেও পায়নি। বাস থাকার জন্য একটু আশ্রয় পেলেই হবে। না বাবুরা, এটা কি করে হয়? অতিথিকে আমরা খিদেতে কষ্ট পেতে দিতে পারি না। তুমি বসো, আমি তাড়াতাড়ি খাবার নিয়ে আসছি। দাদু দুই বন্ধুর সঙ্গে বসে কথা বলতে লাগলো। দাদু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আপনি আজ আমাদের অনেক বড় উপকার করলেন। এই খারাপ সময় আপনার এই দয়া আমাদের অনেক মনের জোর বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা দাদু, এই গ্রামটার নাম কি? আমরা অনেক আগে এসেছিলাম, কিন্তু তখন দেখতে পাইনি। দাদু বেশ কিছু সময় চুপ করেই রইল। এই গ্রামটা অনেক দিনের পুরনো। আমাদের পূর্বপুরুষরাও এই গ্রামে থাকতো। নাম নাম তো কোনোদিনও ভাবিনি। এখানে খুব কম লোক আসে, রাস্তাও কিছুটা লুকোনো থাকে। হ্যাঁ, আমরাও দেখেছি। রাস্তাটা খুবই বিরল ছিল। মনে হচ্ছে এখানে লোকালয়ের সঙ্গে কোনো যোগাযোগই নেই। সত্যি তুমি ঠিক বলেছ। আমরা এখানে শান্তিতে জীবনযাপন করি, বাইরের অন্য দুনিয়ার থেকে দূরে। ওই কোনো কোনো সময় তোমাদের মতো অতিথিরা চলে আসে। কিছু সময় পরে ঠাকুমা খাবার নিয়ে ভেতরে এলো। খাবারগুলো ছিল খুবই সুস্বাদু, কিন্তু অনেকটাই আলাদা। যেমন অনেক পুরনো দিনের মশলা, আর এমন কিছু যেটা শুধুমাত্র আগেকার দিনেই ব্যবহার হতো। ঠাকুমা, এই খাবার খুবই সুস্বাদু, কিন্তু স্বাদটা একটু অন্য ধরনের। হ্যাঁ বাবুরা, আমরা পুরনো পদ্ধতিতে খাবার বানাই। জঙ্গলের বিভিন্ন শাক পাতা আর পুরনো মশলা ব্যবহার করি। এইগুলো শরীরের জন্য খুবই উপকারী। খাওয়ার পরেই রাত বাড়তে থাকলো, আর বুড়ো দাদু ওদের একটা ঘর দিয়ে দিল। ঘরটা ছিল বাড়ির একদম পেছনের দিকে। সত্যি দাদু, আপনার এই উপকার কোনোদিন ভোলা যাবে না। আরে বাবুরা, এটাই তো আমাদের ধর্ম। সারা রাত বিশ্রাম নাও, সকালে দেখবে সব ঠিক হয়ে যাবে। সঠিক রাস্তা দেখিয়ে দেব। ঘরে এসে দুই বন্ধু শুয়ে পড়ল। ঘরটা ছিল খুবই ছোট, কিন্তু চারিদিকটা ছিল খুব পরিষ্কার আর নিস্তব্ধতার চাদরে মোড়া। আর বাতাসে ছিল এক অদ্ভুত গন্ধ, ঠিক যেন ধূপের মতো। আরে মাধব, আমার এখানে খুব অদ্ভুত লাগছে। এখানকার লোকেদের ব্যবহার, ঘরবাড়ি, খাওয়া দাওয়া সব যেন আগের যুগের মতো। আরে হ্যাঁ, আমিও এটা লক্ষ্য করেছি, কিন্তু তুই একটু বেশি ভাবছিস। হয়তো এটা লোকালয় থেকে দূরে ছোট গ্রাম, যেখানে লোকজন এখনো আগের যুগের মতন বসবাস করে। গরিব লোক, তাই পুরনো আদব কায়দায় বসবাস করে। এটা কোনো খারাপ কিছু নয়। হতে পারে, কিন্তু কিছু একটা রহস্য তো আছেই। যাই হোক, একটাই তো রাতের ব্যাপার, সকাল হলেই তো চলে যাব। রাত অনেক গভীর হলো। মাধবের জল তেষ্টা পাচ্ছিল। কারোর যাতে অসুবিধা না হয়, ও আস্তে আস্তে বাইরে গেল। বাইরে অন্ধকারের বুক চিরে হালকা চাঁদের আলো আসছিল, আর ছিল ঝিঁঝি পোকার ডাক। সঙ্গে দূর থেকে ভেসে আসছিল শেয়ালের ডাক। আর সামনেই ছিল একটা কুয়ো, যেটার চারিদিকটা পাথর দিয়ে ঘেরা। মাধব যখন কুয়োটার সামনে গিয়ে জল তুলতে যাচ্ছিল, ঠিক তখনই ভেতর থেকে শুনতে পেল এক অদ্ভুত চিৎকার। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের করো। এখানে খুব অন্ধকার, একটু জল দাও, খুব তৃষ্ণা পেয়েছে। মাধব আবার শোনার চেষ্টা করলো,
আবার সেই আওয়াজ এলো, কিন্তু আগের থেকে অনেকটাই পরিষ্কারভাবে। কেউ আছো? উপরে কেউ আছো? আমাকে এখান থেকে বের করো। মাধব ভয় পেয়ে গিয়েছিল। ও কুয়োর ভেতরের দিকে দেখতে থাকলো, কিন্তু শুধুই অন্ধকার। ঠিক তখনই ওর পেছন দিক থেকে কেউ বলল। কি হয়েছে বাবু? জল তেষ্টা পেয়েছে বুঝি? মাধব ভয় পেয়ে পেছনের দিকে তাকালো। ঠিক তখন দেখলো দাদু ওখানে দাঁড়িয়ে আছে। অন্ধকারে ওনার চেহারা ঠিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। হ্যাঁ মানে হ্যাঁ দাদু, খুব তেষ্টা পাচ্ছিল। খুব ভালো কাজ করেছো। এখানকার জল খুব ঠান্ডা আর মিষ্টি এবং খুব উপকারী। যে একবার খাবে তাকে আর ছাড়তে পারবে না। সবসময়ের জন্য এখানেই থেকে যাবে। এখানেই থেকে যাব মানে? মানে এই জলের স্বাদ এতটাই ভালো যে লোক অন্য জায়গায় জল খাওয়াই ভুলে যায়। এখানে থেকে যেতে মন চায়। দাদুর কথা শুনে মাধবের গা শিউরে উঠল। ওর মনে হলো দাদু কিছু অন্য ইঙ্গিত দিতে চাইছে। ঠিক আছে দাদু, আমি শুতে যাচ্ছি। খুব ঘুম পেয়েছে। কাল সকাল হলেই আবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। কাল সকালে উঠে দেখবে সব ঠিক হয়ে গেছে। মাধব তাড়াতাড়ি ঘরে এলো আর গোপালকে গিয়ে ডাকতে লাগলো। গোপাল, এ গোপাল, উঠ গোপাল। কি হয়েছে? এত রাতে কেন বিরক্ত করছিস? আরে বন্ধু, আমার মনে হচ্ছে এখানে কিছু না কিছু গড়বড় আছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। আরে কি হয়েছে সেটা তো বল। এত রাতে কোথায় বা যাবি? মাধব পুরো ঘটনা গোপালকে খুলে বলল। কুয়োর ভেতর থেকে আসা চিৎকার, দাদুর অস্বাভাবিক আচরণ আর ভয়ানক কথাবার্তা সব শুনে গোপালের এবার মনে ভয় হতে শুরু করলো। সত্যি বলছিস? কোনো মিথ্যে নয় তো? আরে আমি কেন মিথ্যে বলবো? আমি তো নিজেই ভয় পেয়ে আছি। চল গরুর গাড়ি ঠিক করি, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। আর যদি আমরা ভুল ভেবে থাকি তো খুব খারাপ হবে সেটা, এই নির্দোষ লোকেদের উপর সন্দেহ করাটা। না রে বন্ধু, আমার মন বলছে এখানে কিছু না কিছু রহস্য আছে। আর সাবধান থাকলে দোষের বা কি বল? তারপর তারা সব জিনিসপত্র গোছাতে থাকলো আর ধীরে ধীরে বাইরে এলো। গরুগুলো পেছনের গোয়ালে বাঁধা ছিল। গরুগুলোকে খুলে ঠিক যখনই গাড়ি প্রস্তুত করতে যাচ্ছিল, তখনই সামনে এলো বুড়ো দাদু। কোথায় যাচ্ছ বাবুরা? এখনো তো রাত অনেক বাকি। রাতের বেলায় জঙ্গলের রাস্তাও খুব ভয়ানক। অনেক বিপদ লুকিয়ে থাকে। আরে দাদু, হঠাৎ করে একটা জরুরি কাজের কথা মনে পড়ে গেল। আমাদের এক্ষুনি যেতেই হবে। না বাবুরা, তোমাদের যাওয়া চলবে না। তোমাদের এখানেই থাকতে হবে, যেমন করে আমরা থাকি। বুড়ো দাদুর চোখে একটা অদ্ভুত চমক এলো। আর তখনই হঠাৎ করে গ্রামের বাকি সবাই হাজির হলো। এত রাতে সবাই একসঙ্গে কি করে জেগেছিল, আর সবার চোখগুলো অদ্ভুত হয়ে যাচ্ছিল। কাপড়গুলো ছিল অনেক পুরনো বছরের। গ্রামের সবাই বলে উঠল, তোমাদের এখানেই থাকতে হবে। তোমার এখানে ভালো লাগবে, তোমার একা মনে হবে না। আমাদের যেতে দাও, আমরা তোমাদের কি ক্ষতি করেছি? না বাবু, এখানে কোনো রাগের কথা হচ্ছে না। তোমরা আমাদের অতিথি আর আমাদের সঙ্গীও বটে। তারা দুজনে একে অপরকে দেখতে থাকলো আর হঠাৎ করে গরুর গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকলো। ভয় পেয়ে গরুর গাড়ি জোরেই চালাচ্ছিল আর গরুগুলো জোরে যেতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ আসছিল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও, তোমরা পালিয়ে যেতে পারবে না। মাধব পেছন ঘুরে দেখতে থাকলো আর ভয়ে চমকে উঠল। ওই লোকগুলো পেছনে তাড়া করছিল, কিন্তু ওদের পা মাটিতে ছিল না, সম্পূর্ণ
উড়ন্ত অবস্থায় ছিল। আরে এরা কারা? জানি না, শুধু যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে। গরুগুলো মনে হয় বিপদের আশঙ্কা পাচ্ছিল, তাই তো তারাও জোরে যেতে থাকলো। অনেক দূর আসার পরে অবশেষে তারা একটা গ্রামে পৌঁছালো, যেখানকার মানুষগুলো প্রত্যেকে নিজেদের কাজে ব্যস্ত ছিল। আর হ্যাঁ, এটাই হচ্ছে সুরেশের গ্রাম। অবশেষে তারা সুরেশের বাড়ির দিকে যেতে লাগলো। আর বাড়িতে ঢুকেই সুরেশের সঙ্গে দেখা হলো। তখন সুরেশ বলল, কি রে, তোরা আজকের এলি? তোদের কালকের আসার কথা ছিল। সারা রাত তাহলে কোথায় ছিলিস? আরে জঙ্গলের রাস্তাটা পেরোনোর পরে তোদের উত্তরের দিকে একটা ছোট গ্রাম আছে না, ওখানেই ছিলাম। উত্তরে গ্রাম? সে তো দাদার মুখে শুনেছিলাম ওইদিকে একটা গ্রাম ছিল, এক রাতের ভূমিকম্পে পুরো গ্রামের সবাই মারা গিয়েছিল। অনেকের মুখে শুনেছিলাম ওখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, আর অজানা কেউ যদি একবার ওখানে রাত কাটায় তাহলে আসার কোনো উপায় থাকে না। তারা দুজনে একে অপরকে দেখতে থাকলো। ও বুঝতে পেরেছি, এই জন্যই দাদু আমাদের ওই কুয়োর জল খেতে বলেছিল।